হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলটা ফিজিক্স উইথ মিতুল। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য এনেছি ক্লাস 9-এর বল ও গতি চ্যাপ্টারের যে গতির সমীকরণ আমরা আগের চ্যাপ্টারে করেছিলাম আগের ক্লাসে, সেখান থেকে আমি কিছু গাণিতিক উদাহরণ এনেছি, কিছু নিউমেরিক্যাল আজকে আমরা সলভ করব। তো দেখো, এই নিউমেরিক্যাল সলভ করতে গেলে আমাদের বেসিক্যালি যে ফর্মুলাগুলো লাগবে, কাজে লাগবে, সেগুলো হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে গিয়ে এক নম্বর হচ্ছে যে আমরা তিনটে ফর্মুলা পড়েছিলাম। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। দু নম্বর ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আর তিন নম্বর ফর্মুলা হচ্ছে গিয়ে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এই তিনটে ফর্মুলার বেসে আমরা কি করব, এই নিউমেরিক্যাল গুলো সলভ করবো। এবার তিনটে ফর্মুলার বেস বলতে গিয়ে এবার এই ফর্মুলাগুলো চেঞ্জেস আসে কিছু কিছু কন্ডিশনের জন্য। যদি বস্তু স্থির অবস্থায় থাকে তখন সেক্ষেত্রে আমাদের প্রাথমিক গতিবেগটা শূন্য হয়ে যায়। আবার যদি সেটা অভিকর্ষ ত্বরণের নিচের দিকে কোনো বস্তু যদি পতনশীল হয়, সেক্ষেত্রে তোমার আমাদের সমীকরণগুলো একটু চেঞ্জেস আসে। তো এই বেসিক্যালি আমরা এই তিনটে সমীকরণ, মূল সমীকরণ হচ্ছে তিনটে সমীকরণের বেসে আমরা নিউমেরিক্যাল গুলো সলভ করব। তাহলে দেখো, প্রথমে একটা প্রবলেম আছে। কি দেওয়া আছে প্রবলেমটা? একটি গাড়ি স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতল নিয়ে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতলে চলতে শুরু করলে 12 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে 12 সেকেন্ডে এখানে আমাদের টাইমটা বলে দিয়েছে, গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে। আমাদের প্রথমে জানতে হবে যে কি চেয়েছে, কোশ্চেনে কি চেয়েছে, কি বের করতে হচ্ছে আমাদের। দূরত্ব অতিক্রম করবে, কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, অর্থাৎ সরণ বের করতে হবে। এবং আরেকটা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে বস্তুটা স্থির অবস্থায় আছে। এখন যদি বস্তু স্থির অবস্থায় থাকে সেক্ষেত্রে বস্তু প্রাথমিক গতিবেগ যেটা সেটা শূন্য হয়ে যায়। তাহলে বস্তুটা স্থির অবস্থায় আছে, তার মানে আমরা এখানে বলতে পারি এখানে বস্তুর প্রাথমিক গতিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। এবং ওই বস্তুর ত্বরণ কত? বস্তুর ত্বরণ বলে দিয়েছে সেটা সমত্বরণ, যদিও ত্বরণ এ ইজ ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বলে দেওয়া আছে। আবার আরেকটা বস্তুর ওই সময় যে সময়, অর্থাৎ ওই সময় যে ত্বরণটা ঘটেছে, অর্থাৎ সময় টাইমটা আমাদের বলে দেওয়া আছে কত? 12 সেকেন্ড, এটা আমাদের বলে দেওয়া আছে। এত কিছু আমাদের ইনফরমেশন দেওয়া আছে। বাস এই তিনটে ইনফরমেশনের বেসিসে আমাদের কি করতে হবে? অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, বা অতিক্রান্ত দূরত্ব বলতে হবে। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমাদের অতিক্রান্ত দূরত্বের বেসিসে একটা ফর্মুলা ছিল, সেটা আমাদের দেখো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। যখন কিন্তু বস্তুর অন্তিম বেগের সঙ্গে সম্পর্কিত নয়, শুধুমাত্র ত্বরণ, প্রাথমিক বেগ আর সময়ের সাথে সম্পর্কিত একটা সমীকরণ আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। সেটাই আমরা বসিয়ে দিব। অর্থাৎ এখানে লিখতে হবে যেটা, যে বস্তুর গতির সমীকরণ থেকে পাই এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করেছো যে ইউ তো আমাদের 0, শূন্য, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল বস্তুটা, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, তার মানে আমাদের ইউ শূন্য। সেক্ষেত্রে আমরা বলতে পারি এস ইজ ইকুয়াল টু 0, টি এর ভ্যালু কত? টি তো আমাদের বলে দেওয়া ছিল 12 সেকেন্ড, দ্যাট ইজ 12, হাফ অফ এ কত বলে দেওয়া ছিল? 5, টি আমাদের 12ই বলে দেওয়া ছিল, 12 স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা তো পুরো 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, প্লাস হাফ অফ 5 ইন্টু 12 বার 144। এবার এই টার্মটাকে আমরা কি করব? জাস্ট কাটাকাটি করে দেব। 7 দুগুণ 14, 2 দুগুণ 4, তাহলে আমরা পাচ্ছি এই টার্মটার গুণফল 5 দুগুণ 10,
শূন্য হাত থাকছে 5 7 35 একে 36 360 মিটার দূরত্ব অতিক্রম করছে বস্তু, বুঝালো? তাহলে বস্তুটা 360 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এইভাবে আমাদের প্রবলেম গুলো কিন্তু সলভ করতে হবে। প্রথমে দেখতে হবে আমাদের মেন টার্গেট হচ্ছে গিয়ে যে কি দেওয়া আছে, গিভেন গুলো কি 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 দেওয়া আছে ইনফরমেশন, সেই ইনফরমেশনের বেসিসে আমাদের এবার কি চেয়েছে। এখানে আমাদের বস্তুর অতিক্রান্ত দূরত্ব চেয়েছে, সেই ইনফরমেশন গুলো আগে লিখে নেব। যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নেওয়ার পরে যেটা আমাদের বের করতে হচ্ছে বস্তুটার সরণ, সেটা আমাদের আগে খেয়াল রাখতে হবে যে কি বের করতে হচ্ছে, তারপরে তখন আমরা গতির সমীকরণ লাগিয়ে বিষয়টাকে সলভ করবো, বুঝালো? তাহলে এইভাবে আমরা নিউমেরিক্যাল গুলো সলভ করবো। পরবর্তী নিউমেরিক্যালে আমি আসছি। আমরা আরো একটা প্রবলেম এনেছি, যেখানে কি দেওয়া আছে, বেগ সময়ের একটা লেখচিত্র গ্রাফ দেওয়া আছে, একটা বেগ সময় একটা লেখচিত্র দেওয়া আছে। সেখান থেকে আমাদের কিছু প্রবলেম, কিছু প্রশ্ন সলভ করতে হবে। কিরকম, এখানে দেওয়া আছে কোশ্চেনে যে একটা সময় বেগের বেগ সময়ের একটা কি দেওয়া আছে, লেখচিত্র দেওয়া আছে। সেখান থেকে আমাদের এখানেই লেখচিত্রের মধ্যে কিছু ডেটা দেওয়া আছে, কিছু ইনফরমেশন দেওয়া আছে, যার বেসিসে আমাদের কি করতে হবে, এই প্রবলেম গুলো সলভ করতে হবে। কিরকম, এখানে দেওয়া আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, যদি ভালো করে দেখা যায়, যে এই যে এক্স অ্যাক্সিস সেটা কিন্তু সময়কে নির্দেশ করছে এবং ওয়াই অ্যাক্সিসটা বেগকে নির্দেশ করছে, ওই বস্তুটার বেগকে। এখন যদি এই বরাবর সময়কে নির্দেশ করে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি বস্তুর বেগটাকে নির্দেশ করা হয়, সেক্ষেত্রে যেটা হবে, দেখো 0 থেকে এখানে এসছে 4, যখন সময় 4 সেকেন্ড তখন বস্তুর বেগটা কত হয়েছে, দেখো 10 মিটার পার সেকেন্ড, তাই না? আবার 0 থেকে যখন 8 হয়েছে, এই 4 থেকে যখন 8 সেকেন্ড হয়েছে, তখন কিন্তু বেগের পরিবর্তন হয়েছে। আবার যখন 8 থেকে 20 হয়েছে, তখনও কিন্তু বস্তুর বেগের পরিবর্তন হয়েছে। এবার আমরা একটা বিষয় জানি যে বেগ সময় লেখচিত্র সর্বদা কি নির্দেশ করে, ত্বরণ। বেগ সময় লেখচিত্রের যে নতি, নতি বলতে বোঝায় কোনো একটা বস্তু তার ভূমির সঙ্গে হরিজন্টাল যে একটা ঢাল তৈরি করে, ঢাল বা একটা কোণ উৎপন্ন করে, সেই কোণ বা সেই ঢালটাকে আমরা নতি হিসেবে বিবেচনা করি। তাহলে এই বেগ সময় লেখচিত্রের যে নতিটা হয় সেটা সর্বদা কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে, তাই না? অর্থাৎ বেগ সময় লেখচিত্রের যে নতিটা পাবো আমরা, সেটা সর্বদা ত্বরণ নির্ণয় করে। তাহলে এখানে একটা নতি তুমি ঢাল দেখতে পাচ্ছ ও এ পথ বরাবর, তাহলে ও এ পথ বরাবর যে ঢালটা তুমি দেখতে পাচ্ছ সেটা কিন্তু ত্বরণ নির্দেশ করছে, এবং সেই ত্বরণটা দেখো কোনো পরিবর্তন হয়নি। কিরকম, এই বরাবর যদি স্ট্রেট লাইন বরাবর ত্বরণটার মানে বেগের পরিবর্তন হয়েছে, অর্থাৎ সময় একই সময়ের ব্যবধানে বেগের পরিবর্তন সমান, তার জন্য এটা কিন্তু স্ট্রেট লাইন বরাবর চলে গেছে। যদি একই সময়ের ব্যবধানে এই বেগের পরিবর্তন যদি ভিন্ন ভিন্ন হতো, তাহলে কিন্তু ঠিক এরকম হতো, এরকম হতো, তাই না? কিন্তু এখানে এরকম এসছে কি, স্ট্রেটলি চলে গেছে, অর্থাৎ একই সময়ের ব্যবধানে বেগের যে পরিবর্তনটা ঘটে সেটা কিন্তু ইউনিফর্মলি ঘটেছে, একই। অর্থাৎ 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, পরবর্তী 5 সেকেন্ডে আবার 20 মিটার পার সেকেন্ড, এরকম করে হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে এবার আমরা প্রশ্নগুলো সলভ করব। আর একটা বিষয়, তাহলে দেখো প্রশ্নগুলো সলভ করি তাহলে। তাহলে গতির সমীকরণ থেকে 1 নম্বর প্রশ্ন কি বলেছে, ও এ, এ বি ও বিসি, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে কি প্রায় আসে এই ধরনের প্রশ্ন। লেখচিত্র, বেগ সময় লেখচিত্র থেকে আমাদের ডেটা দেওয়া থাকে, সেখান থেকে আমাদের কিছু প্রশ্ন সলভ করতে হবে। তাহলে এখানে ও এ, এ বি এবং বিসি কি ধরনের গতি নির্দেশ করছে সেটা আমাদের ডিনোট করে দিয়েছে। অর্থাৎ ও এ, এই যে ও এটা কি ধরনের গতি নির্দেশ করছে, ও এটা কি বললাম, বেগ সময় লেখচিত্র যে নতিটা সেটা আমাদের কি নির্দেশ করে, বস্তুর ত্বরণ নির্দেশ করে। তাহলে ও এ এটা ত্বরণ নির্ণয় করছে, মানে কি ধরনের গতি নির্দেশ করছে, ত্বরণকে নির্দেশ করছে, বাট কি ধরনের ত্বরণ, না এটা হচ্ছে কি আমাদের ইউনিফর্ম ত্বরণ, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, বা তুমি সমত্বরণ বলতে পারো। তাহলে ও এ সমত্বরণকে নির্দেশ করছে, সমত্বরণকে নির্দেশ করছে। আবার বলেছে এবি, এবিটা দেখো তো, এবি আবার বলি, একই সময়ের ব্যবধানে এই যে এবিটা কি নির্দেশ করছে, এক্স অ্যাক্সিসে যেটা যাচ্ছে
এক্স অ্যাক্সিসে যে একই সময়ের ব্যবধানে দেখো তো এ বরাবর যখন 4 সেকেন্ড বেগ একই, এইখান থেকে এই জায়গাটুকু দেখো বেগের কি পরিবর্তন ঘটেছে। এই যে বেগটি স্ট্রেট লাইন বরাবর, অর্থাৎ একই সময়ের ব্যবধানে বেগ যে ঘটেছে, ঠিক আছে, সময় একই রেখে বেগটা কিন্তু সমবেগে আছে, অর্থাৎ বেগের পরিবর্তন ঘটেনি। এখানে দেখো এই এবি অংশটুকু দেখো বেগের কিন্তু পরিবর্তন ঘটেনি, সময় পরিবর্তন ঘটেছে কিন্তু সময়ের সঙ্গে কিন্তু বেগের পরিবর্তন ঘটেনি। বেগ কিন্তু যেটা ছিল ইউনিফর্ম বেগে আছে। সেক্ষেত্রে আমরা এই জায়গাটাকে তাহলে এবি কি নির্দেশ করছে? এবি নির্দেশ করছে আমাদের কি সমবেগ। এবি নির্দেশ করছে কি? এবি সমবেগকে নির্দেশ করে, সমবেগ নির্দেশ করছে, তাই না? এবি অংশটুকু সমবেগ নির্দেশ করছে। যদি সমবেগ না হতো তাহলে কি হতো? লাইনটা ঠিক এরকম হতো, এই যে এটা অসমবেগে চলছে বস্তু। আচ্ছা, তারপরে বলেছে কি বিসি। আচ্ছা, বিসি বলতে আমাদের এই অংশটুকু কি নির্দেশ করছে? দেখো বিসি নির্দেশ করছে ত্বরণ। আমরা জানি যে বেগ সময় লেখচিত্র নতি বা যখনই ঢাল তৈরি হবে, স্লোপ ক্রিয়েট হবে, তখন সেটাকে আমরা ত্বরণ হিসেবে বিবেচনা করি, কারণ আমরা ত্বরণ সমান কি বেগ বাই সময়। তাহলে বিসিটা কিন্তু নির্দেশ করছে ত্বরণ, কিন্তু সেটা কি হচ্ছে বলতো? ওয়েটা কি হচ্ছিল? এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পাচ্ছিল, বেগ ইউনিফর্মলি বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু এখানে বেগটা কি হচ্ছে? ইউনিফর্মলি কি হচ্ছে? কমে যাচ্ছে বেগটা। তাহলে বিসি অংশটুকু ইউনিফর্মলি যখন বেগটা কমে তখন সেটাকে আমরা কি বলি? সমমন্দন বলি আমরা, সমমন্দন, অর্থাৎ সমমন্দনকে নির্দেশ করছে। বুঝা গেল? অর্থাৎ বিসি অংশটা সমমন্দনকে নির্দেশ করছে। তাহলে আমাদের 1 নম্বর প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্নতে আমরা আসি। তাহলে এটা বোঝা গেল। 2 নম্বর প্রশ্নতে আমরা আসি। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? ত্বরণ ও মন্দনের মান কত, তাই বলেছে। আচ্ছা, এই যে ত্বরণটা ঘটেছে, ত্বরণ কোথায় ঘটেছে? ওএ অংশে ত্বরণ ঘটেছে, ওএ অংশটুকুতে ত্বরণ ঘটেছে, আর বিসি অংশটুকুতে মন্দন ঘটেছে, সমমন্দন সমত্বরণ। তাহলে মান নির্ণয় করতে গেলে আমরা তো জানি কেন ওএ অংশের নতিটা বের করব। ওএ রেখার নতি যদি আমরা বের করে নিই, ওএ রেখার নতি, তাহলে আমরা পেয়ে যাব কি? ত্বরণের মানটা পেয়ে যাব। ওএ রেখার নতি দ্যাট ইজ কি? ট্যান থিটা। আমরা জানি কি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয়? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এই লম্ব বাই ভূমিটা বের করলে আমাদের লম্ব বলে দেওয়া আছে, ভূমি বলে দেওয়া আছে, এটা যদি আমরা বের করি তাহলে আমরা ট্যান থিটা মানে হচ্ছে লম্ব ভূমি, আর এই লম্ব ভূমিটাই হচ্ছে কি আমাদের নতিকে নির্দেশ করে। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কোনটা আছে বলতো? এডি, এডি ওই অংশের এডিটা হচ্ছে গিয়ে লম্ব এটুকু, আর ওডি যেটা সেটা হচ্ছে গিয়ে ভূমি। তাহলে আমরা এডি সমান কত পেয়েছি? এডি সমান 10, তাই না? বাই এডি সমান 10, আর এটা কি আছে? ওডিটা হচ্ছে 4, দ্যাট ইজ কাটাকাটি করলে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ওই রেখার নতি আমরা বের করে কি পেয়ে গেলাম? ওই বস্তুটা ত্বরণ পেয়ে গেলাম। ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে আমাদের আসছে বিসি রেখার যে ওই যে মন্দনটা যদি আমাদের বের করতে, তাহলে বিসি রেখার আমাদের বের করতে হবে নতিটা। বিসি রেখার নতি, বিসি রেখার নতি কত আসবে? লম্ব বাই ভূমি, দ্যাট ইজ বিই বাই ইসি। বি কত? ওই একই 10, আর ইসি দেখো এখান থেকে এইটুকু গ্যাপ কত বলতো? 8, 8 থেকে আবার 20 সেকেন্ড, 8 সেকেন্ড থেকে 20 সেকেন্ড হয়েছে, মানে কত আছে ওইটুকু অংশ? 12 অংশ। 20 মাইনাস 8, দ্যাট ইজ 20 মাইনাস 8, দ্যাট ইজ 12 বাই 10/12, মানে কত হবে কাটাকাটি করলে? আর 96, 0.8, 96, 3 36, আবার 3 36, মানে এটা আসছে এত মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন। আরেকটা কথা বিষয়টা বলা সবসময় দরকার, যে নিউমেরিক্যাল যখনই আমরা সলভ করব, ফিজিক্সের নিউমেরিক্যাল সলভ করার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ইউনিটটা লেখা কিন্তু একান্তই প্রয়োজন। ইউনিট না লিখলে কিন্তু নাম্বার কাটা যায় আর কি, ঠিক আছে? তুমি স্যার বুঝবে কি করে যে তুমি কি লিখেছো? এই যে আমি শুধু 0.83 লিখে রেখে দিলাম, তাহলে এটা কি কি নির্দেশ করছে? এটা বেগ নাকি সরণ নাকি সময় নির্দেশ করছে নাকি ত্বরণ নির্দেশ করছে, সেটা তো মানে উল্লেখ করা হলো না। তার জন্য ইউনিট এককের প্রয়োজনটা কিন্তু একান্তই, এককটা কিন্তু লিখতে হবে।
তারপরে 3 নম্বর প্রশ্ন তাহলে কি, তাহলে এইভাবে আমরা কি করলাম, মন্দন আর ত্বরণের মানটা আমরা নির্ণয় করলাম। 3 নম্বর প্রশ্নতে বলেছে যে বস্তুর এ থেকে বি পর্যন্ত সরণ কতটা ঘটেছে, অর্থাৎ বস্তু যখন এ থেকে বি তে যাত্রা করেছে তখন তার সরণ, মোট সরণ কত ঘটেছে। সেক্ষেত্রে বস্তুর সরণটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের মোট সরণ বলতে আমরা বেগ সময় লেখচিত্রের যে গ্রাফটা আমরা সলিউশন করেছিলাম সেখান থেকে আমরা পাবো যে কোনো বস্তুর যদি সরণ আমরা নির্ণয় করতে চাই তখন ওই বস্তুটা যে এ, অর্থাৎ এখানে এ বি ই ডি সরলরেখা, যদি আমরা এই সরলরেখার বলছি এ বি ডি ই যদি চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা বের করি তাহলে কি পাবো আমরা, সরণটা পেয়ে যাব। তাহলে এ বি ডি এর ক্ষেত্রফল যদি আমরা বের করতে হয় তাহলে আমাদের কি আসছে, এবিডি একটা চতুর্ভুজ, চতুর্ভুজ মানে কি, তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ, অর্থাৎ এ বি গণিত এডি, এডি এবি গণিত এডি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এবির ভ্যালু কত, এবির ভ্যালু হচ্ছে 4। দেখো এখান থেকে একটু গ্যাপ কত, 4 না, কেন এবি সমান ইডি, যে এবি সমান ইডি, তাহলে 4 গণিত হচ্ছে গিয়ে আমাদের এডির ভ্যালুটা সেটা হচ্ছে 10, 4 10 40, 40 মিটার। অর্থাৎ বস্তুটা এ থেকে বি পয়েন্টে যখন গেছে তখন তার মোট সরণ ঘটেছে কত, 40 মিটার। তাহলে এইভাবে কিন্তু আমাদের লেখচিত্র থেকে আমাদের গ্রাফগুলো কিন্তু সলিউশন গুলো সলভ করতে হয়, বুঝা গেল। তাহলে এই ছিল আমাদের একটা গাণিতিক উদাহরণ যেটা আমাদের লেখচিত্র থেকে আমাদের কি করতে হয়, গ্রাফটাকে সলিউশনটাকে সলভ করতে হয়। পরবর্তী আমরা আর একটা প্রশ্নে আসছি। তাহলে আবার একটা প্রবলেম এনেছি, সেটা কি না, দেখো একটি গাড়ি সরলরৈখিক পথে 36 কিমি/আওয়ার বেগে চলছিল। বেগ, ব্রেক কষে, বেগ না এটা ব্রেক কষে, বেগ হয়ে গেছে, ব্রেক কষে গাড়িটিকে 5 সেকেন্ডে থামানো হলো। এখন গাড়িটির মন্দন কত চেয়েছে, আর ব্রেক কষার পরে গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা চেয়েছে। তাহলে গাড়িটি সরলরৈখিক পথে অতিক্রম করছিল 36 কিমি/আওয়ার, যখন বেগে চলছিল গাড়িটা, ওকে ব্রেক কষে থামানো হলো, গাড়িটিকে 5 সেকেন্ডে থামানো হলো, অর্থাৎ ব্রেক কষে 5 সেকেন্ড পর গাড়িটা থেমেছে আর কি। এখন গাড়িটির মন্দন কত, প্রথম কথা, আর ব্রেক কষার পর গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের চেয়েছে। তাহলে গতি সমীকরণ থেকে পাই বলে আমাদের লিখে যেটা করতে হবে, এখানে গিভেন কোনগুলো দেওয়া হয়েছে, দেখো বস্তুটা গতিবেগ দেওয়া আছে কত, গতিবেগ দেওয়া আছে 36 কিমি/আওয়ার বেগে চলছিল গাড়িটা, এবং ব্রেক কষার পর 5 সেকেন্ডের মধ্যে গাড়িটাকে থামানো হয়েছে। এই যে থামানো হয়েছে না, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, থামানো হয়েছে, গাড়িটিকে থামানো হয়েছে, তার মানেটা কি, v0, অর্থাৎ অন্তিম বেগ 0 হয়ে গেছে, তাই না। তাহলে এখান থেকে আমাদের প্রাথমিক বেগ ইউটা বলে দেওয়া আছে। তাহলে প্রাথমিক বেগ, বস্তুটার প্রাথমিক বেগ, বস্তুটির প্রাথমিক বেগ ইউ ইজ ইকুয়াল টু 36 কিমি/আওয়ার। এই 36 কিমি/আওয়ার থেকে আমাদের কি করতে হবে, মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে 36 কে যদি আমরা কি করি, 36 কিমিকে যদি মিটারে করি, কিলোমিটার থেকে মিটার কনভার্ট করতে গেলে আমাদের 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 1000 দিয়ে গুণ। আর আওয়ারকে সেকেন্ড করতে গেলে আমাদের কি করতে হয়, আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 3600, একটা দুটো কেটে দাও, 36 36 কেটে গেল, তাহলে কত আসছে, 10 মিটার পার সেকেন্ড। এটা পেয়ে গেলে তুমি কি, ওই বস্তুটা প্রাথমিক বেগ ইউ। আবার বস্তুর ওই যে সময়টা লেগেছে থামতে, সেটা কত পেয়েছো, 5 সেকেন্ড, এটা তুমি পেয়ে গেছো। আর একটা জিনিস সেটা দেওয়া আছে, থামানো হলো বস্তুটাকে, তার মানে কি অন্তিম বেগ 0, ভি সমান 0 পেয়ে গেছো। এই তিনটে ইনফরমেশন তোমার দেওয়া আছে। এবার এখান থেকে আমাদের গাড়িটির মন্দন বের করতে হবে, মন্দন মানে ত্বরণ বের করতে হবে। মন্দন কেন বলছে, গাড়িটা বেগ, ব্রেক কষে গাড়িটাকে থামাচ্ছে, তার মানে কি বেগের পরিবর্তন করছে, কিন্তু কি করছে, বেগ কমে যাচ্ছে, সময়ের সাথে সাথে বেগ কমে গেলে সেটাকে আমরা মন্দন বলি। অ্যাকচুয়ালি ত্বরণ বের করতে হবে, সেই ত্বরণটা হচ্ছে গিয়ে, তখন আমাদের ফর্মুলা কি দাঁড়ায়, যদি মন্দন ঘটে আমরা জানি অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই তো। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যখন বস্তুটা ত্বরণ ঘটে, সরলরৈখিক পথে একটা বস্তু যাচ্ছে বা চলছে, ওই বস্তুটা যদি পার সময়, পার সেকেন্ডে সেকেন্ডে বা পার ইউনিট টাইমে যদি কি হয়, বস্তুটার বেগের পরিবর্তন হয় কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি।
কিন্তু বস্তুর আমরা দেখলাম যে ব্রেক কোষে বস্তু থামানো হচ্ছে মানে ব্রেক কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মন্দন ঘটছে। সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম এখানে মাইনাস ভিজিক্যাল টু ইউ মাইনাস এটি। তাহলে ভি তো আমাদের শূন্য, কেন থামানো হয়েছে বস্তুটাকে। ইউ আমরা কত 10, এ তো আমরা যাই না, বস্তু ধরে নিলাম। এখানে ধরি বস্তুর মন্দন, এখানে লিখে দিতে হবে ধরি বস্তু মন্দন সমান এ, এটা ধরে নিলাম। টি কত দেওয়া ছিল 5, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 5a is equal to 10, that is a is equal to 10/5, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুর ত্বরণ কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা ত্বরণ পেয়ে গেলাম, সরি ত্বরণ বলছি, মন্দন পেয়ে গেলাম। বস্তুটির মন্দন তাহলে কত পেলাম 2 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। এখন আরেকটা জিনিস চেয়েছে, সেটা হচ্ছে বেগ কষার পরে গাড়িটা কতটা দূরত্বে থামবে। সে দূরত্বে কতটা থামবে সেটা আমাদের বের করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে s is equal to ut মাইনাস হাফ অফ এটি স্কোয়ার। আবার মাইনাস লিখলাম কেন, যদি ত্বরণ ঘটতো সেক্ষেত্রে বস্তুটা প্লাস হতো, মানে এই ফর্মুলাটা যেহেতু মন্দন তার জন্য এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে ইউ তো জানা আছে 10, টি জানা আছে 5, মাইনাস হাফ অফ এ কত পেলে 2, টি স্কোয়ার মানে 5 5 25। তাহলে 2 2 কেটে গেল, 5 10 50 মাইনাস 25, দ্যাট ইজ 25 মিটার। অর্থাৎ ব্রেক কষার পরে গাড়িটা কত দূরত্ব যাবে 25 মিটার যাবে। ব্রেক কষার পরে গাড়িটা 25 মিটার দূরত্ব যাবে। তাহলে এই ছিল আমাদের প্রবলেম, বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু আমাদের যে গতির সমীকরণ আমরা পড়েছিলাম সেই গতির সমীকরণের যে নিউমেরিক্যাল গুলো কিন্তু এইভাবেই সলভ করতে হয়। আরো কিছু কন্ডিশন দেবে, আরো কিছু কন্ডিশনের উপর আমাদের নিউমেরিক্যাল হয়, সেগুলো আমরা পরবর্তী ধাপে ধাপে যাব, দিয়ে আমরা পড়বো। কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে আমরা যখন নিউটনের ওই গতির সমীকরণগুলো যখন প্রতিষ্ঠা করেছিলাম তখন আমি বলেছিলাম যে তোমাদের জন্য কিছু গাণিতিক উদাহরণ নিয়ে আসবো, যেগুলো দেখে তোমরা প্র্যাকটিক্যালি একটু অবজার্ভ করতে পারবে জিনিসটা, বিষয়টাকে। তার জন্য আমি কিছু গাণিতিক উদাহরণ এনেছিলাম। তো গাণিতিক উদাহরণগুলো এইভাবে সলভ করতে হয়, আমরা দেখালাম কিভাবে স্টেপ বাই স্টেপ সলভ করতে হয়, এবং প্রত্যেকটা কন্ডিশনকে বুঝতে হবে যে কি চেয়েছে, তাহলে কিন্তু আমরা ইজিলি আমরা নিউমেরিক্যাল গুলো সলভ করতে পারবো। তো এই ছিল আজকের ক্লাস। আমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা একটু বলো, এবং তোমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের কাছে কোনো নিউমেরিক্যাল থাকে তোমরা হয়তো করতে গিয়ে সমস্যায় পড়ে গেছো, সেগুলো আমাকে কমেন্টে জানাবে, সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করো। হ্যাঁ, আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। পরবর্তী ক্লাসে আমরা বলেছিলাম যে নিউটনস ল করব। তো ভালো থেকো সবাই।